পরীক্ষায় এরকম ধরনের গ্রামার কিন্তু থাকে। দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্লাঙ্কস। প্রশ্নটা কি? আই ওয়াজ লাস্ট উইক, আবার একটা শূন্যস্থান দিবে, আবার তিনটা অপশন বলবে, টেক না টুক না টেকিং। এই তিনটার মধ্যে একটা উত্তর হবে। এ সলিটারি ওয়াক ইন দ্য গার্ডেন, আই, আবার ড্যাশ দিয়েছে, ড্যাশ দেওয়ার পর তিনটা অপশন দিয়েছে, কাম, কেম না কামিং। এই তিনটার মধ্যে একটা উত্তর এখানে বসাতে হবে। এক্রস অ্যান্ড ওল্ড ফ্রেন্ড অফ মাইন, কিংবা এরকম ধরনের পরীক্ষা আসে, কিংবা তোমাদের পরীক্ষায় এরকম ধরনেরও কিন্তু গ্রামার আসে। আরেকটা আমি তোমাদের দেখাই, যেমন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটাতে লেখা আছে 2 ইয়ার্স, আবার ড্যাশ দিয়েছে, এখানে বলেছে অপশন টু পাস না হ্যাজ পাস্ট না হ্যাভ পাস্ট। এই তিনটার মধ্যে একটা উত্তর হবে। আবার সিন্স মাই ফাদার, আবার এখানে তিনটা অপশন দিয়েছে। এরকম দেখো, এখানে এখানে শূন্যস্থান দিয়েছে, এখানেও তিনটা অপশন আছে। অর্থাৎ 1 গুণন 3, এই পরীক্ষা কিন্তু 3 নম্বরের এই গ্রামারটা কিন্তু পরীক্ষায় আসে। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের নিয়ম দিয়ে আমি তোমাদের এই গ্রামারটা শিখাবো। এই গ্রামারটার নাম কি? এই গ্রামারটার নাম হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্বস। আজকে আমি তোমাদের কারেক্ট ফর্ম অফ ভার্ব করার নিয়ম শিখাবো। হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে দেখো, প্রথমে আমি নিয়ম 1, তারপর নিয়ম 2, এইভাবে 12টা নিয়ম আমি তোমাদের দেখাবো। ঠিক আছে? এবার যে কোনো স্টুডেন্ট, যে কোনো ছাত্রছাত্রী এই নিয়মটি ফলো করে কিন্তু তারা পরীক্ষায় ফুল নম্বর পেতে পারে, অর্থাৎ 3-এর মধ্যে 3 নম্বর পেতে পারে। কিংবা কোনো টিচার আমার এই নিয়মগুলি তাদের ছাত্রছাত্রী লিখিয়ে কিন্তু তাদের ছাত্রছাত্রীর রেজাল্ট ভালো করতে পারে। দেখো, এবার যাকে বলা হয় কারেক্ট ফর্ম অফ ভার্ব, ওকেই বলা হয় প্রপার ফর্ম অফ ভার্ব। ঠিক আছে? ওকেই বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব। একদম সহজ ভাষায়, একদম বাংলাতে নিয়ম 1, নিয়ম 2, নিয়ম 3, নিয়ম 4, এভাবে 12টা নিয়ম আমি তোমাদের আজকে দেখাবো। দেখো, কারেক্ট ফর্ম ভার্ব করার নিয়ম 1, বিষয়টা কিন্তু বুঝবে আমি কি বলতে চেয়েছি। ঠিক আছে? এখানে প্রশ্ন দেখো, টু এর পরে সর্বদা V1 বসাতে হয়। অর্থাৎ কোনো বাক্যে যদি টু থাকে, টু, আর টু এর পর এরকম, যেমন এখানে দেওয়া আছে টু, আবার ড্যাশ, টু এর পর যদি শূন্যস্থান থাকে এবং তিনটা অপশন যদি দেওয়া থাকে, তাহলে এই অপশনগুলোর মধ্যে যেটা ভার্বের 1 নাম্বার ফর্ম, সেটাই কিন্তু এখানে উত্তর হবে। যেমন আমি দিয়েছি আই ওয়ান্টেড টু, আবার ড্যাশ দিয়েছি, ড্যাশ দেওয়ার পর অপশন 22 না বাই না বাইং এ বুক। এখন আমাদের নিয়ম জানতে হবে। দেখো, এখানে বলেছে যে টু এর পর V1 বসাতে হয়, তাহলে টু, এখানে টু আছে, টু এর পর এখানে এই তিনটা অপশনের মধ্যে যেটা V1, সেটাই আমরা উত্তর বসাবো। দেখো, 22 মানে কি V1 ওর সঙ্গে এস যুক্ত আছে, তার মানে আমরা ধরে নিলাম এটা উত্তর হবে না। তারপর দেখো বাই, এটা হচ্ছে 1 নাম্বার ফর্ম, এবং এই দেখেন দেখো বাইং আইন যুক্ত আছে, অর্থাৎ 1 নাম্বার ফর্মটা উত্তর হবে। তা আমরা হচ্ছে এখানে উত্তর বসাবো বাই। ঠিক আছে? আরেকটা উদাহরণ দেখো, নিয়ম অনুযায়ী কিন্তু প্রত্যেকটা নিয়মের পাশে প্রত্যেকটা নিয়ম দিয়ে আমি উদাহরণ দিয়েছি। আরেকটা উদাহরণ দেখো, বলছি কি, দ্য বয় ওয়াজ গোয়িং টু, আবার ড্যাশ দিয়েছে, প্লে না প্লেট না প্লেইং ইন দ্য ফিল্ড। তোমরা কি করে উত্তর বসাবে? উত্তরটা দেখো, টু এর পর তো ভার্বের 1 নাম্বার ফর্ম হয়, মানে প্রেজেন্ট ফর্ম হয়, সেই জন্য এটা প্লেটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম, প্লেটটা হচ্ছে 2 নাম্বার ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং প্লেইং এটা পার্টিসিপল। তাহলে টু এর পর সবসময় 1 নাম্বার ফর্ম হয়, সেই কারণে আমরা এখানে উত্তরটা প্লে বসাবো। ঠিক আছে? নিয়ম 1 হয়ে গেল। এবার চলে আসো নিয়ম 2। দেখো, আমি একটা তোমাদের কথা বলি যে এই নিয়মগুলি ফলো করলেই পরীক্ষায় কিন্তু তোমরা যে কোনো, তোমাদের এই কারেক্ট ফর্ম অফ ভার্ব আসুক, তোমরা কিন্তু পারবেই, কারণ এই নিয়মগুলো আমি নিজে তৈরি করেছি। আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের জয়েনিং করার নিয়ম দেখিয়েছিলাম একদম নিয়ম দিয়ে। আজকে আমি তোমাদের এটা দেখাচ্ছি। নিয়ম 2, দেখো কি বলেছি আমি, হোয়েন, আফটার, বিফোর যুক্ত বাক্যের দুটি অংশের মধ্যে একটিকে V2 করতে হয়। V2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়, এবং অপরটিকে হেড লিখে ভার্বের 3 নম্বর ফর্ম করতে হয়। অর্থাৎ কোনো বাক্যে যদি হোয়েন থাকে বা আফটার থাকে বা বিফোর থাকে, ঠিক আছে, ওই বাক্যটার দুইটা অংশ অবশ্যই থাকবে। তাহলে ওই দুইটা অংশের মধ্যে একটিকে V2 করতে হবে, মানে ভার্বের 2 নম্বর ফর্ম করতে হবে, এবং অপরটিকে হেড লিখে 3 নাম্বার ফর্ম করতে হবে। মনে রাখবে, বাক্যটিতে যদি হোয়েন, আফটার, বিফোর থাকে, তাহলে কিন্তু এই দুটা ফরম্যাটেই উত্তর করতে হবে। এবার উদাহরণটা আমরা একটু দেখে নিই। উদাহরণ আমি কি বলেছি, হোয়েন হি ড্যাশ দিয়েছি, মানে হোয়েন যুক্তটা আছে, ইটস না ইটিং না এট, ইটস তো 1 নম্বর ফর্ম, ওর সঙ্গে যুক্ত আছে, ইটিং হচ্ছে 1 নম্বর ফর্ম আইএনজি, এবং এটটা হচ্ছে 2 নম্বর ফর্ম। তারপর দেখো বলছি কি, হি, আবার ড্যাশ, সো না হ্যাড সিন না হ্যাভ সিন।
তাহলে আমাদের নিয়ম ছিল কি? নিয়ম ছিল একটিতে হেড যুক্ত উত্তরটা হবে এবং অপরটিতে V2 করতে হবে। তাহলে আমরা এই দুইটা অপশনগুলির মধ্যে দেখি হেড যুক্ত অপশন এটা তো, তার মানে এইটাতে এইটা হচ্ছে আমরা এই হেড যেটা অপশন আছে মানে এটা উত্তর লিখে দিব হেড সিন। তাহলে একটিতে হেড আর ভার্ব 3 রকম উত্তর করতে হবে আর অপরটিতে V2 করতে হবে। তাহলে এইটাতে এই বাক্যটাতে আমাদের ভার্বের 2 রকম করতে হবে। তাহলে ইট তো 1 নাম্বার, এট ইটিং তো 1 নাম্বার, ওর সঙ্গে আইএনজি আছে এবং এট 2 নাম্বার, সেই কারণে এট উত্তর হয়ে গেল। এইভাবে দেখো আরেকটা আমি দিয়েছি, যেমন আই ড্যাশ পানিশড না হ্যাভ পানিশড না হেড পানিশড, এই যে হেড আছে হেড পানিশড, হিম হোয়েন, এই দেখো হোয়েন যুক্ত শব্দ, হি আবার ড্যাশ স্টল না স্টিল না স্টিলিং দ্য ব্যাগ। তাহলে আমরা এই দুইটার মধ্যে আমরা হোয়েন যুক্ত ওয়ার্ড বাক্য বা আফটার যুক্ত বাক্য বা বিফোর যুক্ত বাক্য যদি থাকে তাহলে আমরা কি করব? আমরা দেখবো এই দুইটা অপশনের মধ্যে হেড কোথায় আছে, হেড। তাহলে যে হেড, তাহলে এটা হেড যুক্ত উত্তরটা হয়ে যাবে। আমরা এখানে হেড পানিশড লিখে দিলাম। তাহলে হেড যুক্ত ওয়ার্ডটা হয়ে গেলে এটা তো তাহলে ভার্বের 2 নম্বর ফর্ম করতে হবে। স্টিল তো 1 নম্বর ফর্ম আর স্টল হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, আর এটা হচ্ছে স্টিলের সঙ্গে আইএনজি আছে, তার মানে এটা উত্তর হবে 2 নম্বর ফর্ম। তাহলে আমরা এখানে স্টল করে দিলাম। দেখো যারা কিন্তু এই নিয়মগুলি চিনবে তারাই কিন্তু আমার এই ভিডিওগুলি দেখবে। দেখো যারাই কিন্তু খাঁটি সোনা চিনবে, হ্যাঁ, তারাই কিন্তু এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ নিয়ম তারাই কিন্তু দেখবে। আশা করি তোমরা উপকৃত হবে। এরপর চলে আসো নিয়ম 3। এই নিয়মটিতে আমি কি বলেছি, হ্যাঁ দেখো, ফর ফর দিয়ে এখানে একটা আমি ডট ডট করে দিয়েছি, মানে এখানে ফর দিয়ে এখানে সময়ের উল্লেখ থাকবে। ফর মনে করো ফর 1 মিনিট, ফর 1 আওয়ার, ফর 2 মিনিটস, ফর 1 মান্থ, এরকম একটা সময়ের উল্লেখ থাকবে, কমা, কিংবা টিল কিংবা সিন্স যুক্ত বাক্যের ক্ষেত্রে যে উত্তরগুলো লিখতে হবে সেগুলি হলো, অর্থাৎ কোনো বাক্যে যদি ফর লেখার পর কোনো সময়ের উল্লেখ থাকে বা টিল থাকে বা সিন্স থাকে তাহলে উত্তরটা আমরা 3টা টেন্স দিয়ে করতে পারবো। যদি প্রশ্নটা প্রেজেন্ট টেন্স দিয়ে আসে তাহলে উত্তরটা আমরা করব কিভাবে? উত্তরটা লিখব হ্যাজ বিন না হয় হ্যাভ বিন, ওর সঙ্গে ভার্বের নাম আইএনজি। এবং এই প্রশ্নটা যদি পাস্ট টেন্স দিয়ে আসে তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব? হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি। এবং এই প্রশ্নটা যদি ফিউচার টেন্স দিয়ে আসে তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব? শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, ভার্বের নাম আইএনজি। এই 3টা ফরম্যাটেই আমরা উত্তরটা লিখব। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা ধরতে পারবো কিভাবে যে এটা প্রেজেন্টে লিখতে হবে না পাস্টে লিখতে হবে না ফিউচারে লিখতে হবে? ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ দেখো, আমি আজকে তোমাদের বলে দিব যে কিভাবে তোমরা ধরবে যেটা প্রেজেন্ট না পাস্ট না ফিউচার। দেখো আমি এখানে বলে দিই, এখানে দেখো একটা উদাহরণ দিয়েছি, আই ড্যাশ হ্যাভ প্লেড না হ্যাভ বিন প্লেড, না হচ্ছে বলেছে হ্যাভ বিন প্লেইং ফুটবল টিল মর্নিংয়ে, যে টিল আছে, হ্যাঁ, যদি এরকম টিল থাকে বা সিন্স থাকে বা ফর লিখে কোনো সময়ের উল্লেখ থাকে তাহলে এটা যেহেতু এখানে প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট মানে কোনো পাস্টের চিহ্ন নেই, সেই কারণে আমরা আইএনজি যুক্ত ওয়ার্ডটা খুঁজে নিব, আইএনজি যুক্ত বিন এবং আইএনজি যুক্ত ওয়ার্ড কোনটা। তা দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ বিন প্লেইং, কারণ এই যে দেওয়া আছে এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন ভার্বের নাম আই, প্রত্যেকটাতে কিন্তু সেটা প্রেজেন্ট হোক বিন এবং আই ভার্বের নাম সময় আইএনজি, পাস্ট হোক বিন ভার্বের নাম ওর সঙ্গে আইএনজি, আবার ফিউচার হোক বিন, হ্যাঁ ভার্বের নাম আইএনজি। তাহলে এটা কিন্তু দেখো এখানে বিন আছে কিন্তু আইএনজি নেই এটাতে, আবার এখানে বিন আছে কিন্তু আইএনজি নেই, কিন্তু এটাতে বিন আছে আইএনজি নেই, অর্থাৎ সেই সূত্র ধরে আমরা এটা লিখে দিলাম, এখানে উত্তর হবে হ্যাভ বিন প্লেইং। ঠিক আছে, অর্থাৎ এই উত্তরটা হবে। তারপর চলে আরেকটা উদাহরণ দিয়েছি আমি, দেখো দ্য বয় ড্যাশ সিঙ্গিং না হ্যাড বিন সিঙ্গিং না হ্যাভ বিন সিঙ্গিং। দেখো এখানে তো উত্তর আমাদের সূত্র অনুযায়ী বিন সিঙ্গিং এটা উত্তর হতে পারে, আবার বিন সিঙ্গিং এটা উত্তর হতে পারে, কিন্তু এটা ছিল হ্যাড বিন সিঙ্গিং, এটা আছে হ্যাভ বিন সিঙ্গিং, দুইটা উত্তর হতে পারে। কিন্তু প্রশ্নতে লক্ষ্য করো এই যে লাস্ট উইক, কোনো বাক্যে যদি লাস্ট পাস্ট, হ্যাঁ এরকম কোনো এগো, আর্লি এরকম যদি কোনো শব্দ থাকে তাহলে সে ইয়েস্টারডে এরকম যদি কোনো শব্দ থাকে সেটা পাস্টে উত্তর হয়। তাহলে আমরা তো এই হ্যাভ তো প্রেজেন্ট, হ্যাভ আর হ্যাজ হচ্ছে প্রেজেন্ট, এর পাস্ট হচ্ছে হ্যাড, তাহলে এটা উত্তর কিন্তু হচ্ছে না, আর এটা তো হবেই না, তাহলে উত্তর হবে এটা। ঠিক আছে, যেহেতু পাস্ট এই যেহেতু লাস্ট কথাটা আছে লাস্ট উইক, ওই কারণে ধরে নিলাম এটা আমাদের উত্তরটা পাস্টে করতে হবে, ওই কারণে পাস্টে উত্তর করলে এটা উত্তর হবে। তাহলে আমরা উত্তরটা লিখবো এ হ্যাড বিন সিঙ্গিং।
তাই তো? আচ্ছা, চলে আসো নিয়ম 4। নিয়ম 4টি আমি কি বলেছি দেখো, হোয়াইল যুক্ত মানে যে বাক্যটাতে হোয়াইল থাকবে, হোয়াইল যুক্ত বাক্যের শেষে সবসময় কন্টিনিউয়াস ফর্ম কাকে বলে? আমি ব্র্যাকেট দিয়েছি ভার্বের ইগনার ফর্ম ওর সঙ্গে আইএনজি, ঠিক আছে, বসাতে হয়। তাহলে হোয়াইল যুক্ত শব্দের ক্ষেত্রে সবসময় কন্টিনিউয়াস ফর্ম বসাতে হয়। যেমন আই পিক আপ এ টেক্সট বুক হোয়াইল আই, দেখো হোয়াইল আই আবার ডেজ, হোয়াইল যুক্ত বাক্যের ক্ষেত্রে কন্টিনিউয়াস মানে কি আইএনজি থাকবে। এটা থেকে আইএনজি আছে? নেই। এটাতে আইএনজি আছে? আছে। এটাতে আইএনজি নেই, তাহলে এটাই উত্তর হবে ওয়াজ গোয়িং। দেখো নিয়ম অনুযায়ী আমি তোমাদের বুঝাই দিচ্ছি। আরেকটা আমি দিয়েছি, দেখো আরেকটা দিয়েছি কি, যে ইউ উইল সি এ ম্যাজিক হোয়াইল, এটা কি হবে? রাইটস না রট না রাইটিং? তাহলে এটা তো আইএনজি নেই, এটা তো আইএনজি নেই, এটা আইএনজি আছে। তাহলে আমরা সেই সূত্র ধরে নিয়ম অনুযায়ী আমরা ধরে নিলাম যে এটাতে এই রাইটিং উত্তরটা হবে। এরপর চলে আসো নিয়ম 5। নিয়ম 5টিতে আমি কি বলেছি দেখো, ইফ যুক্ত বাক্যের একটি অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তবে বাক্যের পরের অংশটি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। মানে কোনো বাক্যে যদি ইফ থাকে, ইফ এই যে ইফ কথাটা থাকে, তাহলে নিয়মটা আমি বলে দিলাম। এবার দেখো ইফ হি কামস, এই যে হি মানে সাবজেক্ট, কামস মানে ভার্বের নাম আর সঙ্গে এস মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইফ যুক্ত বাক্যের যদি কোনো একটা অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, বাকি অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আর ফিউচার ইনডিফিনিট টেন্স মানেই হচ্ছে শেল বা উইল আর ওর পরে ভার্বের নাম ফর্ম। তাহলে দেখো শেল আর উইল আর ভার্বের নাম ফর্ম কোনটা অপশনে আছে? গো, এটা তো নেই। ওয়েন্ট, এটা তো নেই। উইল গো এটাতে আছে। তাহলে আমরা উত্তরটা উইল গো লিখবো। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স মানেই হচ্ছে শেল বা উইল, ওর পরে ভার্বের নাম ফর্ম থাকবে কোনো একটা। তারপর আরেকটা দেখো, আরেকটা আমি দিয়েছি ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইউ আবার বলছি উইল শাইন, এই যে উইল যুক্ত ওয়ার্ড এটা আছে না, শাইন না উড শাইন? আমি কি বলেছি? শেল বা উইল যুক্ত যেটা অপশন থাকবে সেটাই উত্তর হবে যদি ইফ যুক্ত বাক্য থাকে। তাহলে আমরা উত্তরটা এখানে লিখবো উইল শাইন। বুঝতে পারছো তো নিয়মটা? তারপর দেখো নিয়ম 6। নিয়ম 6, নিয়ম 6টা আমি কি বলেছি? বাই এর পরে V1 প্লাস আইএনজি হয়। অর্থাৎ কোনো বাক্যে যদি দেখো বাই লেখা আছে, বাইয়ের পর শূন্যস্থান, তারপর 3টা অপশন দিয়েছে, সেই ক্ষেত্রে কোনটা উত্তর হবে? সেই ক্ষেত্রে যেটা ভার্বের ইংনার ফর্ম ওর সঙ্গে আইএনজি অপশনটা থাকবে ওইটাই উত্তর হবে, বা ওইটাই উত্তর তোমরা লিখে দিবে। যেমন শি এক্সপ্রেসড হার ফিলিংস বাই, এবার বলছি ক্রাইট, এটা কি আইএনজি যুক্ত ওয়ার্ড? না। ক্রাইং এটা তো আইএনজি যুক্ত ওয়ার্ড। ওয়াজ ক্রাইং, তাহলে ওয়াজ ক্রাইং তো হবে না, কারণ ওর আগে একটা ভার্ব আছে। তাহলে যেটা হচ্ছে আইএনজি যুক্ত ওয়ার্ড, ওর আগে কোনো ভার্ব থাকা চলবে না, সেটাই উত্তর হবে। ঠিক আছে, নিয়ম অনুযায়ী কিন্তু। তাহলে এটা এখানে উত্তর হবে ক্রাইং। তারপর দেখো একটা উদাহরণ দিয়েছি আমি, প্রত্যেকটা নিয়মের 2টা করে উদাহরণ দিয়েছি। বাই ড্যাশ, এটা কি হবে? ডিগিং না ডিগ না উইল ডিগ? বলো তো কোনটা উত্তর হবে? কারণ এটা ডিগিং হবে, এটা তো সব এই অপশনটার সঙ্গে আইএনজি নেই, আর এটা তো আইএনজি নেই। ঠিক আছে, তাহলে এইটাতে আইএনজি আছে, অর্থাৎ বাইয়ের পর তো ভার্ব এর ফর্ম ওর সঙ্গে আইএনজি হয়, সেই সূত্র ধরে আমি বলে দিলাম যে এটা ডিগিং হবে। চলে আসো নিয়ম 7। নিয়ম 7টি কি? নিয়ম 7টি দেখো বলে দিয়েছি, ফর, অফ, ইন, উইথাউট, উইথ, বিফোর, আফটার ইত্যাদি প্রিপজিশন এর পরে ভার্বের একটা ফর্ম আইএনজি হয়। অর্থাৎ কোনো বাক্যে যদি ফর থাকে, অফ থাকে, ইন থাকে, উইথাউট থাকে, উইথ থাকে, বিফোর থাকে, আফটার থাকে এবং ওর পরে যদি শূন্যস্থান থাকে, শূন্যস্থানটায় কি উত্তর হবে? শূন্যস্থানটায় ভার্বের একটা ফর্ম আইএনজি, এটা উত্তর হবে। যেমন আমি উদাহরণ দিয়েছি কি, আই হ্যাভ নেভার বিন টায়ার্ড অফ, দেখা যে অফ প্রিপজিশন, অফ ওর পরে শূন্যস্থান, তাহলে ওর পরে কি উত্তর হবে? ওর পরে আইএনজি যুক্ত যেটা অপশন সেটাই উত্তর হবে। গো, এখানে অপশন আছে গো, গো কি উত্তর হবে? কারণ আইএনজি তো নেই, তাহলে এটা গো উত্তর হবে না। তবে দেখো গস, এটা কি উত্তর হবে? কারণ এটা তো আইএনজি নেই, তাহলে এটা উত্তর হবে না। এবার তারপর দেখো এখানে বলছে কি, এখানে বলছে হেজ গোয়িং, এটা তো এটা হেজ গোয়িং তো এটা না, এটা এখানে হেজ গনটা হবে, এটা হবে গোস না, এটা আইএনজি হবে, এটা গোয়িং হবে, আইএনজি গোয়িং, গোয়িং এটা গোয়িং কিন্তু। ঠিক আছে, তাহলে অফের পর যেটা হচ্ছে বা অফ মানে যতগুলো প্রিপোজিশন আছে এগুলোর পর যদি শূন্যস্থান চাই, তাহলে আইএনজি যুক্ত ওয়ার্ড যেটা অপশন থাকবে সেটাই উত্তর হবে। তাহলে এটা কিন্তু গোয়িং অপশন, হ্যাঁ, সেই কারণে আমি গোয়িং উত্তরটা লিখে দিলাম। আরেকটা উদাহরণ দেখো, শি ক্যান নট গো উইথাউট, এই যে এখানে উইথাউট ছিল, উইথাউটের পর মানে এই প্রিপোজিশনগুলির পর যদি শূন্যস্থান থাকে তাহলে উত্তরটা যেটা আইনযুক্ত ওয়ার্ড সেটা হবে। তাহলে দেখো এখানে আইনযুক্ত ওয়ার্ড এটা হয়, এই অপশনটা তো নেই,
এই অপশনটা নেই, তাহলে এটা উত্তর হবে না। তাহলে এটা উত্তর হবে। তাহলে উত্তর কি হবে? এই প্রথম অপশনটা ওয়েটিং। 7টি নিয়ম দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও এর পরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা যারা জয়নিং এর নিয়মগুলি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে তখন লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। পৃথিবীর যত কঠিন জয়নিং আসুক তোমরা পারবেই, যে কোনো টেস্ট পারে থাকুক, যে কোনো প্রশ্নবিদ্যা থাকুক, তোমরা পারবে। সেগুলি ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিবে। আর এই সমস্ত নোটস, হ্যাঁ এই সমস্ত নোটস তোমরা যদি কেউ নিতে চাও, আমি ছবি তুলে আমার ফেসবুক প্রোফাইলে আপলোড করেছি। হ্যাঁ সেখানে যাও তোমরা, ওইখানে গিয়ে আমার ফেসবুক প্রোফাইলটা একটা রিকোয়েস্ট, তোমরা সবাই ফলো করে দাও, এবং ওইখানে এই সমস্ত নোটস আমি ছবি আকারে আপলোড করি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবে। এবার চলে আসো নিয়ম 8। নিয়ম 8টিতে কি বলেছি দেখো, শেল, উইল, ক্যান, মে, মাস্ট, শুড, উড, কুড, মাইট, এগুলো কিন্তু সব কিন্তু মডাল অক্সিলারি ভার্ব। ইত্যাদির পরে V1 হয়, অর্থাৎ ভার্ব এগ্নার ফর্ম হয়। তাছাড়া কি বলছে, তাছাড়া এগুলোর পরে মানে এই যে এই মডাল অক্সিলারি ভার্ব যতগুলো আছে এগুলোর পরে যদি নোট থাকে, নোট থাকলেও ভার্বের এক নাম্বার ফর্ম হবে। যেমন মডাল অক্সিলারি ভার্বের পর যদি শূন্যস্থান থাকে তাহলে অবশ্যই যেই অপশনটাতে ভার্বের এক নাম্বার ফর্ম থাকবে সেটাই উত্তর দিবে। যেমন আই উড, এটা মডাল অক্সিলারি ভার্ব শূন্যস্থান। এখানে বলছে সেভড, 2 নাম্বার ফর্ম, এটা তো তাহলে এটা উত্তর হবে না। সেভিং, এক নাম্বার ফর্ম, কিন্তু ওর সঙ্গে আইএনজি তো আছে, তাহলে এটা উত্তর হবে না। সেভ, এটা এক নাম্বার ফর্ম, তাহলে নিয়ম অনুযায়ী এখানে সেভ উত্তর হবে। তারপর দেখো হি ক্যান নট, এই যে মডাল অক্সিলারি ভার্ব আবার ওর সঙ্গে নট আছে, তাহলে তারপরেও এক নাম্বার ফর্ম যেটা অপশনে থাকবে সেটা উত্তর লিখতে হবে। সিং, এক নাম্বার ফর্ম, সিঙ্গিং আইএনজি, এবং সেং 2 নাম্বার ফর্ম, তাহলে এই সিংটা উত্তর হবে। নিয়ম অনুযায়ী আমি তোমাদের যেটা নিয়ম দেখালাম, এই যে নিয়মটা দেখতে পাচ্ছ, এই নিয়ম অনুযায়ী কিন্তু ঠিক আছে, এই নিয়মগুলো তোমাদের মনে রাখতে হবে। কারণ দেখো 1 নম্বর একটা ভয়েস চেঞ্জ আসে পরীক্ষায়, একটা নেরেশন চেঞ্জ আসে, একটা নেরেশন একটা ভয়েস করার জন্য কতগুলো নিয়ম শিখছো, কিন্তু পরীক্ষায় তো এই কারেক্ট ফর্ম ভার্ব 3টি আসবে, তো মাত্র এই 10-12টা নিয়ম কেন তোমরা মুখস্থ করতে পারবে না? তোমরা যারা টিচার আছো, এই টিচারগুলো আপনাদের উদ্দেশ্যে একটা বলছি, আপনারা আপনার ছাত্রদের এই নিয়মগুলো অবশ্যই লিখিয়ে দিবেন যাতে ওরাও উপকৃত হয়। এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যাদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বা বিভিন্ন জায়গায় যে এন্টারটেনমেন্টের মাধ্যমগুলো আছে, এগুলো সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ পায়। নিয়ম 9 আমি কি বলেছি, যত কঠিন আসুক না কেন, যত কঠিন কারেক্ট ফর্ম ভার্ব আসুক, এই 10টা-12টা নিয়মের মধ্যে পড়তেই হবে। ঠিক আছে, এগুলো কিন্তু খুব কমন, এগুলো প্রত্যেকটা টেস্ট পেপারে থাকে, প্রত্যেকটা পেজে থাকে। নিয়ম 9 বলছে ব্র্যাকেটে বি থাকলে পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন বসবে। ঠিক আছে, যেমন ইট ড্যাশ বি দিয়েছে 2 ইয়ার্স এগো, এবার বি ভার্ব মানে তো এম, ইজ, আর, ওয়াজ, আর হয়, তাহলে কিন্তু যেহেতু এগো বলছে আগে, তার মানে পাস্ট, তাহলে এম, ইজ, আর তো প্রেজেন্ট, আর এম, ইজ, আর এর পাস্ট হচ্ছে ওয়াজ, ওয়ার, তাহলে এখানে আমাকে যেহেতু 2 ইয়ার্স এগো কথাটা আছে, সেই কারণে আমাকে একটা পাস্টের উত্তর লিখতে হবে। তাহলে পাস্টের উত্তর লিখতে গেলে এম, ইজ, আর তো হবে না, কারণ এম, ইজ, আর তো প্রেজেন্ট, পাস্ট হচ্ছে ওয়াজ, ওয়ার, তাহলে ওয়াজ এর মধ্যে উত্তর হবে। তো ইটের সঙ্গে তো ওয়াজ হয়, ইটের পর তো ওয়াজ ওয়ার হবে না, সেই কারণে ওয়াজ হলো। তারপর দেখো হি ড্যাশ অ্যান অনেস্ট ম্যান। ঠিক আছে, এখানে বি ভার্ব মানে এমিজার ওয়াজার হয়, তো এখানে পাস্টের কোনো রূপ নেই, অর্থাৎ পাস্ট টেন্স যেটা, এটার কোনো রূপগুলি যেগুলো আছে, যেটা আমি তোমাদের ভিডিওর শেষে দেখাবো, এটার কোনো নেই, অর্থাৎ আমরা প্রেজেন্টে উত্তর লিখবো। আর বি মানেই প্রেজেন্ট, বি যদি ব্র্যাকেটে থাকে আর প্রেজেন্ট যদি হয় তাহলে এমিজার, আর বি যদি ব্র্যাকেটে থাকে পাস্ট হয় তাহলে ওয়াজ ওয়ার, তাহলে এখানে ইয়ের সঙ্গে ইজ হবে, এমিজারের মধ্যে ইজ হবে। চলে আসো নিয়ম 10, খুব ইম্পর্টেন্ট জিনিস। নিয়ম 10টিতে কি বলছে, কোনো বাক্যে যদি ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইভার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে একটা একটা থাকবে হ্যাজ বা হ্যাভ, এই দুইটার মধ্যে একটা থাকবে, আর ওর পরে ভার্বের 3 নম্বর ফর্ম। এইটা কিন্তু উত্তর হবে যদি এই কথাগুলি থাকে কোনো বাক্যে, ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইভার, হ্যাঁ এগুলো থাকে। যেমন উদাহরণ দিয়েছি হি টুক না হ্যাজ টেকেন না টেকিং, হিজ লাঞ্চ জাস্ট নাও, যেহেতু জাস্ট নাও কথাটা আছে, জাস্ট নাও বা এই কথাগুলো যদি থাকে তাহলে আমাদের ফরম্যাটটা এইভাবে উত্তর হবে, হ্যাজ হ্যাভের মধ্যে একটা এবং ভার্বের 3 ফর্ম। তাহলে দেখো কোন অপশনে হ্যাজ হ্যাভের মধ্যে একটা এবং ভার্বের 3 ফর্ম আছে, এটা এটা তো হবে না, হ্যাজ হ্যাভ নেই, এটাতে আছে হ্যাজ হ্যাভ, তাহলে এই উত্তরটাই হবে। এটা তো নেই, তাহলে এই উত্তরটাই হবে। তাহলে আমরা ওখানে উত্তরটা হ্যাজ টেকেন লিখে দিব। এরপর চলে আসো নিয়ম 11। নিয়ম 11তে কি বলেছি, নিয়ম 11তে দেখো লেখা আছে, কোন বাক্যে যদি
টু বি থাকে বা হ্যাভিং থাকে বা গট জিওটি গট থাকলে ভার্ব এর পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভি3 হয়। পাস্ট পার্টিসিপেল ফর্ম মানে ভার্বের 3 নম্বর ফর্মটি হবে। যদি কোনো বাক্যে টু বি থাকে, টু বির পর যদি শূন্যস্থান থাকে, বা হ্যাভিং এর পর যদি শূন্যস্থান থাকে মানে উত্তর বসাতে বলে, বা গট এর পর যদি শূন্যস্থান থাকে উত্তর বসাতে বলে, তাহলে পাস্ট পার্টিসিপেল ফর্মটি হবে মানে ভার্বের 3 নম্বর ফর্মটি হবে। যেমন দ্য থিপ রেন এওয়ে হ্যাভিং, এই দেখো হ্যাভিং এর পর শূন্যস্থান চেয়েছে, তাহলে হ্যাভিং এর পর যেই অপশনটাতে ভার্বের 3 নম্বর ফর্ম আছে মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম আছে, আমরা সেই উত্তরটাই বসাবো। দেখো সো, এটা 2 নম্বর ফর্ম, 3 নম্বর তো নয়, তাহলে এটা উত্তর হবে না। তবে দেখো সিন তো 3 নম্বর ফর্ম, সিস মানে 1 নম্বর ফর্ম, তাহলে যেটা 3 নম্বর ফর্ম সেটাই উত্তর হবে। তাহলে এখানে সিন উত্তর হবে। এইভাবে দেখো আরেকটা উদাহরণ, প্রত্যেকটা নিয়মের 2টা করে উদাহরণ আমি দিয়েছি। দেখো দ্য টাস্ক ইজ টু বি, এই যে দেখো টু বি, নিয়মটাতে কি ছিল? টু বি হ্যাভিং আ গট, এই এখানে দেওয়া আছে টু বি, ঠিক আছে। টু বির পরে দেওয়া আছে কমপ্লিটেড, এটা তো 3 নম্বর ফর্ম। এটা দেখো কমপ্লিটিং 1 নম্বর ফর্ম আইএনজি, হ্যাভ কমপ্লিটেড হ্যাভ, তাহলে হ্যাভ হ্যাজ তো এখানে উত্তর আসবেই না, আর আইএনজি উত্তরটা তো আসবেই না, কারণ আমি বলেছি টু বি থাক বা গট থাক বা হ্যাভিং থাক, ওর পরে 3 নম্বর ফর্মটি বসাতে হবে, পাস্ট পার্টিসিপেল ফর্মটি বসাতে হবে। তাহলে এই নিয়ম অনুযায়ী এখানে উত্তর হবে কমপ্লিটেড, ঠিক আছে। এবার দেখো নিয়ম 12, দেখো নিয়ম 12টা কি কি বলছে? কোনো বাক্যে যদি ইজ বা এভরি বা এভরিওয়ান বা এনি বা এনিওয়ান বা এভরিবডি বা এভরিথিং বা এনিবডি বা নোবডি বা নো ওয়ান বা নাথিং বা এনিথিং বা সামওয়ান বা সামথিং বা ওয়ান অফ বা নেদার ইত্যাদি থাকলে ভার্ব এর সিঙ্গুলার নাম্বার হয়, মানে এগুলো যদি থাকে তাহলে ভার্বটার সিঙ্গুলার নাম্বার আমাদের উত্তরটা বসাতে হবে। নিয়মটা দেখলে এবার চলে আসো, কি বলছি, ইজ অফ, এই যে ইজ অফ কথাটা আছে, অফ দ্য স্টুডেন্টস, তাহলে এখানে সিঙ্গুলার, ওয়ার তো সিঙ্গুলার ক্ষেত্রে বসে না, এম তো আই এর পরে বসে, তাহলে হবে না, তাহলে এটা সিঙ্গুলার ক্ষেত্রে ওয়াসটা উত্তর হবে। আমি এখানে লিখে দিয়েছি ওয়াস, দেখতে পাচ্ছ ওয়াস, এটা উত্তর হবে। তারপর দেখো এভরি, এই যে এভরি ফাদার, তাহলে আমি কি বলেছি এগুলোর পরে সিঙ্গুলার, ডেডিকেট, সিঙ্গুলার নাম্বার যদি এটা হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে অবশ্যই, তাহলে সিঙ্গুলার নাম্বারের পর এস বা ইএস যুক্ত হবে। হ্যাঁ, তাহলে এটা মনে রাখতে হবে, ডেডিকেট এটার সঙ্গে 1 নম্বর ফর্ম কিন্তু এস বা ইএস নেই, ডেডিকেটস এটার সঙ্গে এস বা ইএস যুক্ত আছে, এটা ডেডিকেটেড 2 নম্বর ফর্ম, তাহলে এটা তো উত্তর হবেই না, তাহলে এটা উত্তর হচ্ছে না, এটা উত্তর হচ্ছে, উত্তর হবে এটা। তাহলে আমরা এখানে লিখে দিব ডেডিকেটস, ঠিক আছে। এই হয়ে গেল কারেক্ট ফর্ম ভার্ব করার 12টা নিয়ম। দেখো কারেক্ট ফর্ম ভার্ব করার কিন্তু আরও 4 থেকে 5টি নিয়ম আছে, ঠিক আছে। ওই নিয়মগুলি আমি এরপরের ভিডিওতে দেখাবো, ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে, এর ভিডিওতে দেখাবো। তোমরা যদি কমেন্টে লিখে আমাকে জানাও স্যার, আমাকে যদি রিকোয়েস্ট করো স্যার এরপরের ভিডিওর এরপরে পার্টটা দেন, এরপরের ক্লাসটি দেন এই কারেক্ট ফর্ম ভার্ব করার, তাহলে কিন্তু আমি ওই 4টা 5টা নিয়ম আমি আবার খাতায় লিখে তোমাদের জন্য নিয়ম তৈরি করে দেবো। তাই ভিডিওটিতে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করতে একেবারেই ভুলবে না, কে কোন জায়গায় বুঝতে পারোনি আমাকে বলো, আমি তোমাদের ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে আমি তোমাদের যথেষ্ট সাহায্য করব। এবার তোমরা তোমাদের বইয়ে দেখো, তোমাদের প্রশ্নবিচিত্রে দেখো, তোমাদের টার্গেটে দেখো, তোমাদের টেস্ট পেপারে দেখো, যদি কোনো গ্রামার এরকম সমস্যা হয় তাহলে আমাকে কেউ কল করবে না, আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি তোমাদের কিন্তু যথেষ্ট সেটা সাহায্য করার চেষ্টা করবো। শুধু এইটা নয়, যে কোনো ইংলিশ গ্রামার তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে এই হোয়াটসঅ্যাপের সঙ্গে কোশ্চিনটা লিখে পাঠাবে, আমি উত্তর করে দিব, যে কোনো যত কঠিন গ্রামার হোক ইংলিশ গ্রামার এর আমাকে পাঠিয়ে দেবে, আমি উত্তর করে দেবো। তাহলে এরপরের এটা কিন্তু পার্ট 1, পার্ট 2 ভিডিওটি তোমরা যদি রিকোয়েস্ট করো তবেই আমি বানাবো। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।